অনেকেই সাধারণ সমস্যা বলে এড়িয়ে যান, কিন্তু এর পেছনে থাকতে পারে শরীরে বেড়ে যাওয়া ইউরিক অ্যাসিড। কেন বাড়ে ইউরিক অ্যাসিড? কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত? কখন এই সমস্যা কিডনির জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে? এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে আর দেরি না করে সরাসরি স্যারের কাছ থেকে জেনে নেওয়া যাক। মোস্ট ওয়েলকাম স্যার। ইউরিক অ্যাসিড বেড়ে যায় কেন, এর কারণ কি? ইউরিক অ্যাসিডটা হলো এক ধরনের ডেরিভেটিভ ফ্রম পিউরিন। পিউরিন হচ্ছে আমাদের ডিএনএর একটা অর্গ্যানিক মেটেরিয়াল, যেটা ডিএনএ সিনথেসিসে কাজে লাগে বা ডিএনএর একটা পার্ট। যখনই আমাদের পিউরিনটা মেটাবলিজম হয়, তখনই তার বাই প্রোডাক্ট হিসাবে ইউরিক অ্যাসিডটা তৈরি হয়। এবার এই ইউরিক অ্যাসিডটা জেনারেলি আমাদের কিডনি দিয়ে এক্সক্রিট হয়ে যায়। কখন বাড়বে? যদি আমাদের কিডনি পর্যাপ্ত পরিমাণে ইউরিক অ্যাসিডটা এক্সক্রিট করতে না পারে, অথবা আমাদের ইউরিক অ্যাসিডের লোড বেড়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমাদের বেশি বেশি ইউরিক অ্যাসিড বা পিউরিন জাতীয় খাবার খাচ্ছি, অথবা মেটাবলিজমটা বেশি হচ্ছে। এই দুটো কারণে আমাদের ইউরিক অ্যাসিডটা বেড়ে যাচ্ছে, মানে লোডটা বেড়ে যাচ্ছে একদিকে, অথবা আমাদের ইউরিক অ্যাসিড প্রপার এক্সক্রিশন হচ্ছে না কিডনি দিয়ে। এই দুটো কারণের জন্য হতে পারে। এছাড়াও কিছু কিছু ডিজিজ আছে, যেমন আমাদের যদি কোলেস্টেরল বা ডায়াবেটিস, হাইপারটেনশন থাকে, সেক্ষেত্রেও আমাদের অ্যাসোসিয়েটেড ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। কিছু মেডিকেশন আছে যেটা আমরা প্রেশারের জন্য দিই, বিশেষ করে থায়াজাইড ডায়াবেটিক্স বলি, সেই মেডিকেশনগুলো খেলেও অনেক সময় ইউরিক অ্যাসিড বেড়ে যায়। বা কিছু ক্যান্সার রিলেটেড কিছু ডিজিজ আছে, ক্যান্সার থেকেও সেটা ইউরিক অ্যাসিড বেড়ে যায়। ইউরিক অ্যাসিড বাড়ে তো কি কি সিমটম অ্যারাইজ করে, কিভাবে বুঝবো আর কি? ইউরিক অ্যাসিড বেড়ে গেলে অনেক সময় কোনো সিমটমস নাও থাকতে পারে, যেটাকে আমরা অ্যাসিমটোম্যাটিক হাইপার ইউরেসেমিয়া বলি। সেটা পরে কী জিনিস সেটা পরে বলছি। 2 নম্বর হচ্ছে, যদি লক্ষণের কথা বলি, তাহলে প্রথমে বলতে হয় যে জয়েন্ট পেন, কোন কোন জয়েন্ট ইনভলভ হয়। প্রথমে যেটা মোস্ট কমন জয়েন্ট ইনভলভ হয় সেটা হচ্ছে আমাদের এমটিপি জয়েন্ট বা বুড়ো আঙুল, পায়ের বুড়ো আঙুলের যে জয়েন্টটা রয়েছে, সেই জয়েন্টটা মোস্ট কমনলি ইনভলভ হয়। কি হবে? সিভিয়ার পেন, মানে প্রচণ্ড ব্যথা হয় আর কি। ব্যথার সঙ্গে জয়েন্টটা ফুলে যেতে পারে, রেডনেস থাকতে পারে। আর তার সঙ্গে আরও যে জয়েন্টগুলো ইনভলভ হতে পারে সেগুলো হচ্ছে আমাদের গোড়ালি বা নি জয়েন্ট, হাঁটু বা কবজি, কনুই, এগুলোও ইনভলভ হতে পারে। এবং ব্যথাটা যেরকম হয় কিছুদিন থাকে, তারপর মাঝখানে কমে যায়, মানে ইন্টারমিটেন্ট আর কি। এবং সিভিয়ার পেন হয় আর কি। তার সঙ্গে ব্যথা ছাড়াও আরও যে প্রবলেমগুলো হতে পারে ইউরিক অ্যাসিডের জন্য, যে রিকারেন্ট স্টোন, কিডনি স্টোন হতে পারে, যেটাকে আমরা ইউরিক অ্যাসিড স্টোন বলি। এছাড়াও হচ্ছে আমাদের যে সফট টিস্যু, জয়েন্টের পাশে যে সফট টিস্যুগুলো আসে, সেখানে ইউরিক অ্যাসিড বেশি হয়ে গেলে ইউরিক অ্যাসিডের যে ক্রিস্টাল থাকে সেগুলো আশেপাশে জমা হয় এবং সেখানে একটা সফট টিস্যু সোয়েলিং হয়ে যেতে পারে, যেটাকে আমরা টফি বলি। তো সেরকম লক্ষণও দেখা যেতে পারে। হাঁটুর ব্যথা ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি নাকি বাত নাকি ইউরিক অ্যাসিড, কিভাবে বুঝবো? ইউরিক অ্যাসিডের জন্য জয়েন্ট পেন হলে যেটা হয়, জেনারেলি বললাম আমরা পায়ের বুড়ো আঙুলটাই ইনভলভ হয়। বাতের ব্যথা বা অস্টিও আর্থ্রাইটিস যেটা হয়, সেটা হাঁটুতে ইনভলভ হয়, হাঁটু ব্যথা হয়। এবং তার সঙ্গে কিছু সোয়েলিংও থাকতে পারে, মানে ফুলেও থাকতে পারে। কিন্তু অস্টিও আর্থ্রাইটিস বা বাতের জন্য হাঁটু ব্যথা এবং ইউরিক অ্যাসিডের ব্যথা দুটো আমাদের আলাদা করতে হবে। এবং যেটা হয়, হাঁটু ব্যথা অস্টিও আর্থ্রাইটিসের জন্য যদি হয়, সেটা ক্রেপিটাস থাকে, মানে বসে থেকে উঠতে গেলে হাঁটুতে কটকট করে আওয়াজ হওয়া বা হাঁটুর সাইডে ফুলে যাওয়া আর কি, বগি সোয়েলিং থাকতে পারে। কিন্তু বাতের ব্যথা যেটা ফুলে যাওয়ার সঙ্গে সঙ্গে সিভিয়ার পেন হয় এবং তার সঙ্গে রেডনেস থাকতে পারে, মানে লাল ভাব হয়ে থাকতে পারে এবং টেম্পারেচার বেশি থাকতে পারে। যেটা হয় ইনফ্লামেশন, যেটা বলি আমরা। ইনফ্লামেশনের সাইনগুলো ইউরিক অ্যাসিডের জন্য যে আর্থ্রাইটিস সেটাতে থাকবে, কিন্তু অস্টিও আর্থ্রাইটিস বা বাতের জন্য যেটা বলি সেখানে থাকবে না। মহিলাদের তুলনায় পুরুষদের ইউরিক অ্যাসিড হওয়ার যে চান্স, প্রবণতা, সেটা বেশি হয় কেন? জেনারেলি দেখা যায় যে মেয়েদের বা মহিলাদের তুলনায় ছেলেদের ইউরিক অ্যাসিড ইনসিডেন্সটা বেশি। তার একটা কারণ হলো ইস্ট্রোজেন। ইস্ট্রোজেনটা হচ্ছে প্রোটেক্টিভ ফ্যাক্টর ফর ইউরিক অ্যাসিড, যেটা আমাদের কিডনি দিয়ে এক্সক্রিট করতে সাহায্য করে। কিন্তু দেখা গেছে পোস্ট মেনোপোজাল, মানে যাদের মেনোপোজ হওয়ার পরে, সেটা কিন্তু ইনসিডেন্সটা আস্তে আস্তে মহিলাদের বাড়ে। এটা একটা কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে পুরুষদের ক্ষেত্রে মাসেল মাসটা বেশি, সেক্ষেত্রে মেটাবলিজম বেশি হলে, সেল ভেঙে গেলে সেখানে মেটাবলিজম বেশি হবে এবং সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড এক্সক্রিশন হয়ে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যেতে পারে। এই জন্যই মেনলি এই দুটো কারণের জন্যই আমাদের পুরুষদের মহিলাদের তুলনায় ইউরিক অ্যাসিড আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা বেশি। ইউরিক অ্যাসিড শরীরে বেড়ে গেছে, তাহলে কি কিডনি খারাপ হওয়ার কি কোনো সম্ভাবনা থাকে? ব্লাডে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে অনেক সময় যে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল থাকে, সেটা আমাদের কিডনির মধ্যে জমা হয়, সেটাকে আমরা ইউরেট নেফ্রোপ্যাথি বলি। সেক্ষেত্রে অনেক সময় ক্রনিক কিডনি ডিজিজ সেটা হয়ে যেতে পারে। 2 নম্বর হচ্ছে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে সেখানে একটা ইউরিক অ্যাসিড স্টোন হওয়ার চান্স বেড়ে যায়, এবং স্টোন যদি থাকে সেক্ষেত্রে
রিকারেন্ট বা ক্রনিক একটা স্টোন হলে সেখান থেকে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি মানে ব্যাক প্রেশার হয়ে কিডনিটা ফুলে যাওয়ার বা হাইড্রোনেফ্রোসিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেখান থেকে ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। রাত্রে হঠাৎ করে পায়ের বুড়ো আঙুলে ব্যথা, তাহলে আমাদের কি কি করা উচিত? ইউরিক অ্যাসিডের জন্য যে বাতের ব্যথা হয় সেটা জেনারেলি লেট নাইট বা সকালের দিকে হতে পারে এবং সেটা সিভিয়ার একটা পেন হয় এবং পায়ের বুড়ো আঙুলের যেটা আমরা ফার্স্ট এমটিপি জয়েন্ট বলি সেটা ইনভলভ হয় এবং সেক্ষেত্রে সিভিয়ার পেনের সঙ্গে রেডনেস, সোয়েলিং এগুলো থাকতে পারে। এর প্রাথমিক চিকিৎসা যদি আমরা বলি, হঠাৎ করে রাত বিরেতে ব্যথা হলে যেটা করবেন সেখানে আইস কম্প্রেশন দেওয়া যেতে পারে পেনটা কমানোর জন্য। পাটাকে কমপ্লিট রেস্টে রাখতে হবে আর তার সঙ্গে পা একটু উঁচু করে রাখতে পারেন, যে বালিশ পায়ের নিচে বালিশ দিয়ে পাটা উঁচু করে। বাড়িতে যদি কোনো এনসেড বা প্যারাসিটামল জাতীয় কোনো মেডিসিন থাকে সেটা প্রাইমারিলি আমাদের খাওয়া যেতে পারে। তারপরে অবশ্যই একজন ফিজিশিয়ানের পরামর্শ নেওয়া উচিত। তাহলে এখন পর্যন্ত স্যারের কাছ থেকে আমরা অনেক তথ্য পেলাম ইউরিক অ্যাসিড সম্পর্কে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিজেদের মধ্যে শেয়ার করবেন। ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মাত্রা কত, কি পরীক্ষা করব যাতে করে আমাদের ইউরিক অ্যাসিড ধরা পড়বে? ইউরিক অ্যাসিডের নর্মাল রেঞ্জ মেল এবং ফিমেলদের ক্ষেত্রে একটু আলাদা হয়। ফিমেল পেশেন্টদের আমরা বলি জেনারেলি 6-এর নিচে 6 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে থাকতে হবে। মেলের ক্ষেত্রে মানে পুরুষদের সেটা হচ্ছে লেস দ্যান 7 মিলিগ্রাম পার ডেসিলিটার। ইউরিক অ্যাসিড ডায়াগনোস করতে গেলে সিরাম ইউরিক অ্যাসিড পরীক্ষা করি এবং সেটা ফাস্টিং মোটামুটি 8 থেকে 12 ঘন্টা খালি পেটে থাকার পরে একটা পরীক্ষা ব্লাড টেস্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা ইউরিক অ্যাসিডটা ডায়াগনোস করতে পারি যে ইউরিক অ্যাসিডটা বেশি আছে। এছাড়াও যে জয়েন্টগুলো ইনভলভ হচ্ছে তার একটা এক্সরে, ডিজিটাল এক্সরে করে দেখতে পারি যে কোনো জয়েন্ট ইরোশন আছে কিনা বা জয়েন্ট ক্ষয়ে গেছে কিনা, যে ফিচার্সগুলো হয় ইউরিক অ্যাসিডে সেগুলো থাকতে পারে। বা অনেক সময় অ্যাডভান্স স্টেজ জয়েন্ট অ্যাসপিরেশন, জয়েন্টে যে ফ্লুইড জমে যায় সেখান থেকে একটু ফ্লুইড নিয়ে সেই পরীক্ষা করি এবং সেই পরীক্ষাতে দেখা যায় যে ইউরিক অ্যাসিডের যে ক্রিস্টাল, সেটাকে আমরা MSU বলি, মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল, সেই ক্রিস্টালটা সেখান থেকে কিন্তু আমরা পরীক্ষা করে মাইক্রোস্কোপের নিচে দেখে যদি সেটা সেই ক্রিস্টাল পাওয়া যায় সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড ডায়াগনোস। আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি কিন্তু কোনো সিমটমস নেই, কি করা উচিত? অনেক সময় দেখা যায় যে ইউরিক অ্যাসিড আমরা ব্লাড টেস্ট করে দেখেছি ইউরিক অ্যাসিড বেশি আছে কিন্তু তার কোনো সিমটমস নেই, সেটাকে আমরা বলি অ্যাসিমটোম্যাটিক হাইপার ইউরেসেমিয়া। তো সেক্ষেত্রে জেনারেলি ট্রিটমেন্টের দরকার হয় না, শুধুমাত্র খাওয়া দাওয়া মানে ডায়েট এবং কিছু লাইফস্টাইল মডিফিকেশন করলে সেটা কমে যায়। কিন্তু কিছু কিছু এক্সেপশন রয়েছে, যদি ইউরিক অ্যাসিডের মাত্রা 12-র বেশি হয়ে যায়, 12 মিলিগ্রাম পার ডেসিলিটারে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। এছাড়াও যদি অ্যাসোসিয়েটেড কোনো ডিজিজ থাকে, ডিসলিপিডেমিয়া মানে কোলেস্ট্রল বেশি, সুগার, প্রেশার, সেগুলো ট্রিটমেন্ট করতে হবে অ্যাসোসিয়েটেড থাকলে। কোনো ক্যান্সার পেশেন্টের ইউরিক অ্যাসিড বেশি থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ট্রিটমেন্ট দরকার। সেখানে যদি সিমটমস নাও থাকে সেখানেও ট্রিটমেন্ট লাগে। কোনো ইউরিক অ্যাসিডের পেশেন্ট হঠাৎ করে তার বাতের ব্যথা বেড়ে গেল, সেই মুহূর্তে সে কিন্তু টেস্ট করলো ব্লাড, কিন্তু তার ইউরিক অ্যাসিডটা নর্মাল দেখাচ্ছে, এরকম কি হতে পারে? স্যার যদি একটু কাইন্ডলি বলতেন। হ্যাঁ, হতে পারে এবং সাধারণত এটাই হয় যে অ্যাকিউট ফ্লেয়ার যখন হয়, ফ্লেয়ার আপ মানে হঠাৎ করে জয়েন্ট পেনটা বেড়ে গেছে যাদের ইউরিক অ্যাসিডের পেশেন্ট, তখন সেই সময় ব্লাড টেস্ট করে দেখা যাচ্ছে যে ইউরিক অ্যাসিডটা নর্মাল আছে বা কম, অনেক সময় কমও হতে পারে। এটা হওয়ার কারণ আছে, একটা আমরা বলি সুপার স্যাচুরেশন, মানে যে ইউরিক অ্যাসিড ক্রিস্টালটা ইনফ্লামেশন বা জয়েন্ট পেন হওয়ার আগে সেটা জয়েন্টের মধ্যে ক্রিস্টালটা জমা হয়ে যায়, ওই জন্য আমরা ব্লাডে ফ্রি ইউরিক অ্যাসিড যেটা সেটা অনেক সময় কমে যায়। 2 নম্বর কারণ হলো ইউরিক অ্যাসিডের বাতের ব্যথাটা আমরা যেটা বলি ইনফ্লামেটরি স্টেজে কি হয়, আমাদের স্ট্রেসটা বেড়ে যায়, শরীরের স্ট্রেস বেড়ে গেলে সেখান থেকে কর্টিসলটা বেড়ে যায়। কর্টিসল নামে একটা হরমোন থাকে, সেই হরমোনটা আমাদের কিডনিকে ইনস্ট্রাকশন দেয় যে ইউরিক অ্যাসিডটা বেশি বেশি করে কিডনি দিয়ে বের করে দেওয়া, সেটা একটা কারণ। আরেকটা হচ্ছে ইনফ্লামেটরি স্টেজে আমাদের যে ইনফ্লামেটরি যে মার্কার্স আছে, ইন্টারলিউকিন, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর, সেগুলো বেড়ে যায়, সেগুলোও অনেক সময় ব্লাডে ইউরিক অ্যাসিডগুলো কমিয়ে দেয়। ফ্লেয়ার স্টেজে যদি আমরা ব্লাড টেস্ট করি অনেক সময় দেখা যায় যে ইউরিক অ্যাসিডটা কম আছে বা নর্মাল আছে, বেশি নাও থাকতে পারে। এটা অনেকের মধ্যে একটা প্রশ্ন জাগতেই পারে যে কেন কম বা নর্মাল। এবার আমরা জেনে নিই যে আমাদের এই ইউরিক অ্যাসিডের ব্যাপারে আমরা কি কি খাবার খাবো এবং কোনগুলো খাবার খাবো না, অ্যাভয়েড করবো। যাদের ইউরিক অ্যাসিড বেশি আছে বা ইউরিক অ্যাসিড বেশি থাকার জন্য বাতের সমস্যায় ভুগছেন, তাদের প্রথমে যেটা বলার সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে হাইড্রেশন মানে জল খেতে হবে। সেটা 3.5 থেকে 4 লিটার আমরা পার ডে বলি, যাতে ক্রিস্টাল ফর্মেশন না হয়, ইউরিক অ্যাসিড ক্রিস্টাল ফর্মেশন হতে না পারে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ফলের বা শাকসবজি যেগুলো খেতে বলবো সেগুলো হচ্ছে শশা, প্রচুর পরিমাণে শশা বা লাউ
পেঁপে জাতীয় খাবারগুলো খেতে হবে। সাইট্রাস ফুড মানে লেবু, কমলা লেবু, মৌসম্বি, পেয়ারা, এগুলো যতটা পারবো আমরা বেশি করে খাবো। আরেকটা জিনিস এটা বলা হয় যে ব্ল্যাক কফি মানে চিনি ছাড়া যদি কফি খাওয়া হয়, অনেক সময় অনেক স্টাডিতে দেখা গেছে যে ইউরিক অ্যাসিড ফর্মেশন অনেকটা কম হয়। লো ফ্যাট মিল্ক যেটা বলি বা দুধ জাতীয় ছানা বা দই, এগুলো কিন্তু ইউরিক অ্যাসিডের জন্য খুবই ভালো আর কি। যাদের কিছু কিছু মেডিসিন, একদম প্রথমে আমি বলেছিলাম যে যাদের প্রেশারের জন্য কিছু মেডিসিন দেওয়া হয় যার জন্য ইউরিক অ্যাসিডটা বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা সেই মেডিসিনটা চেঞ্জ করে অন্য মেডিসিনে শিফট করতে পারি। আর কী কী খাবো না জানতে গেলে তার আগে জানতে হবে যে পিউরিন জাতীয় যে খাবারগুলো, সেগুলো আমাদের মানে যে খাবারে পিউরিন বেশি আছে সেগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। বিশেষ করে ব্রোকলি বা ফুলকপি জাতীয় খাবার, পালং শাক, মুসুর ডাল, এগুলো আমরা অ্যাভয়েড করতে পারি কারণ এতে পিউরিন বেশি, পরিমাণটা বেশি থাকে। 2 নাম্বার হচ্ছে এগুলো রেড মিট, বিফ বা মাটন জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। যারা ক্রনিক অ্যালকোহলটা খুব একটা বড় ট্রিগার ইউরিক অ্যাসিডের জন্য, যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, অনেক সময় দেখা যায় যে একটু আধটু অ্যালকোহল ইনটেক করার পরে কিন্তু এটা একটা ফ্লেয়ার আপ হয়েছে, মানে ইউরিক অ্যাসিডের যে বাতের ব্যথা সেটা বেড়ে গেছে। মানে অ্যালকোহলটা আমরা কমপ্লিটলি অ্যাভয়েড করতে বলি। তাছাড়া গরমের সময় অনেকে কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস খান, সেটাও কিন্তু ইউরিক অ্যাসিড পেশেন্টের জন্য খুব একটা ভালো নয় এবং সেটা সম্পূর্ণ অ্যাভয়েড করাই ভালো। যাদের ডায়াবেটিস, হাইপারটেনশন আছে সেগুলোকে প্রপারলি কন্ট্রোলে রাখতে হবে এবং যাদের ওজন বেশি তাদের ওজনটা কমানোর চেষ্টা করতে হবে। তাহলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পারলেন ইউরিক অ্যাসিড বাড়লে শুধু ব্যথা বা অস্বস্তি নয়, দীর্ঘমেয়াদে কিডনির উপরও প্রভাব পড়তে পারে। তাই সময় থাকতে সতর্ক হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ইউরিক অ্যাসিডের সঙ্গে কিডনির স্বাস্থ্যের সম্পর্কটা আরও বিস্তারিতভাবে জানতে চাইলে কিডনি হেলথের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।